করে যে এমআরআই ব্যবস্থা পরিচালনা করতে পারা যায়, তাহলে শুধুমাত্র আমরা যারা এখানে আছি সরকারি কর্মচারী তারা শুধু নয়, সাধারণ মানুষ যারা এই সুবিধা পেতে পারে তারাও এই সুযোগ সুবিধাটা পাবে বলে আমরা মনে করি। তাই এমআরআই ব্যবস্থা আমাদের দাবি যে আমাদের যে আছে মেডিকেল কলেজ সেখানে এমআরআই ব্যবস্থা করতে হবে। তার সাথে সাথে আমাদের আরো একটি প্রস্তাব আছে। সেই প্রস্তাবটি হলো এসএসসি নিয়োগ দুর্নীতিতে ধিক্কার জানিয়ে ও যোগ্য প্রার্থীদের দ্রুত পুনর্বহালের দাবিতে আমাদের 2 নম্বর প্রস্তাব। মহামান্য সুপ্রিম কোর্ট সম্প্রতি এক রায়ে 2016 সালের এসএসসির মাধ্যমে নিযুক্ত প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের হাইকোর্টকে দেওয়ার রায়কে বহাল রেখেছে। কারণ সর্বোচ্চ আদালত মনে করেছে গোটা নিয়োগ প্রক্রিয়ার সাথে দুর্নীতি আষ্টে পৃষ্ঠে জড়িত রয়েছে। 3রা এপ্রিল পশ্চিমবাংলার শিক্ষার ইতিহাসে এক চরম লজ্জার দিন। দুর্নীতিগ্রস্ত শিক্ষার প্রসার বিরোধী রাজ্য সরকারের মদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছে এই বাংলার কয়েক হাজার মেধাবী যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে প্রথম থেকেই এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার অভিযোগ বারবার উঠেছে। টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে যোগ্যদের বঞ্চিত করে এমনকি পরীক্ষা না দিয়েও অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে এই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো জেলে আছেন, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী এসএসসি স্বশাসিত সংস্থা বলে দায় এড়াতে চাইছেন। রাজ্যের বামপন্থী সরকারের আমলে এসএসসি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে 11টি কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রায় 1,34,812 জন এই পেশায় এসেছেন। মাথা উঁচু করে সামাজিক সম্মান নিয়ে তারা এই বৃত্তিতে যুক্ত হয়েছেন। কিন্তু 2011 সালের পর নিয়মিত ও স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়ার পাট ছুটে গেছে, কারণ দুর্নীতি বর্তমান সরকারের অঙ্গের ভূষণ। শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় রাজ্য সরকারের দুর্নীতির মুখোশ বেয়াপ্ত হওয়া সত্ত্বেও কায়েমি স্বার্থ রক্ষার জন্য এরা লাগাতার টাকা দিয়ে চাকরি পাওয়ার অযোগ্য প্রার্থীদের বাঁচাবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য বিভাজন করার সুযোগ দেওয়া সত্ত্বেও শুধুমাত্র অযোগ্যদের আড়াল করার জন্য বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত যথার্থ যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আজ বলি দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরিচ্যুতি হয়েছে। নজিরবিহীন এই দুর্নীতির দায় স্বীকার করে চাকরিহারা সমস্ত যোগ্য প্রার্থীদের পুনর্বহালের ব্যবস্থা রাজ্য সরকারকে গ্রহণ করতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ইতিহাসে নজিরবিহীন এই দুর্নীতির সাথে যুক্ত সকলকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে আজকের আমাদের এই অবস্থান কর্মসূচি। এটুকু বলে সকলকে সংগ্রামে অভিযান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যোদ্ধা কমরেড এবং এই মাইকের শব্দ যেখান পর্যন্ত আমাদের যাচ্ছে, সর্বস্তরের গণতন্ত্র প্রিয় মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, ছোট ছোট ব্যবসায়ী, ছাত্র যুব প্রত্যেককে যৌথ মঞ্চের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবটাই শুনেছেন স্লোগানের মধ্য দিয়ে, প্রস্তাব পাঠের মধ্য দিয়ে। আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবের সমর্থনে আমি 2-4 কথা বলবো। আমি একটু নজরুলের একটা কবিতা দিয়ে শুরু করব। সেটা হচ্ছে এই মুহূর্তে যেটার বাস্তবতা খুব বেশি। ছিড়ি আছে পাল, কে ধরিবে আল, আছে কার হিম্মত, কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, বুঝে নিতে হবে আমাদের অধিকার। সর্বস্তরে এ আওয়াজ আজ ধ্বনিত হচ্ছে। বলার কিছু নেই, সারা দেহটা পচে গেছে, সারা সিস্টেমটা পচে গেছে। কোনখানটা ধরে তুলব সেই সুযোগটা পর্যন্ত আমাদের কাছে নেই। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন 34 বছরে তো বামফ্রন্ট সরকার কিছু করেনি, কিন্তু করেছে যেটা, সেটা হচ্ছে 1 লক্ষের অধিক শিক্ষককে তারা শিক্ষার অঙ্গনে যুক্ত করেছে। আজও পর্যন্ত একটা ছেলেরও চাকরি গেছে? আমাদের যে অতি বড় শত্রু আছেন তিনিও বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বামফ্রন্ট জমানায় যে সমস্ত সেক্টরে, যে সমস্ত দপ্তরে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগের মধ্য দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে এখনো পর্যন্ত চাকরি করছে, ইনক্লুডিং আমি। সবে মাত্র আমরা অবসর নিয়েছি, একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এসেছি। কাগজে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউর প্যানেল প্রকাশিত হয়েছে, তারপরে আমাদের ঘরে গেছে পুলিশ ভেরিফিকেশনের চিঠি, তারপরে গেছে মেডিকেলের চিঠি, সেই মেডিকেল কমপ্লিট হওয়ার পরে নিয়োগপত্র গেছে আমাদের ঘরে। আমরা এই সিস্টেমের মধ্যে দিয়ে চাকরিতে জয়েন করেছি।
কিন্তু এখনকার সরকার কি সিস্টেম পালন করেছে কেউ বলতে পারবে? 26,000 ছেলে কে যোগ্য কে অযোগ্য, যাদের বিচার করার ক্ষমতা নেই, তাদের অ্যাপয়েন্টিং অথরিটিতে থাকার কোনো অধিকার নেই। কি অপরাধ করেছিল যোগ্য ছেলেগুলো? তার বাবা মা কি অপরাধ করেছিল যে তাদের এরকম 5-7 বছর চাকরি করার পর ফ্যামিলি এবং তার আপনাদের নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে একটা গাছের যদি কোকিল ডাকে সেটাও নাকি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে ডাকে। তাহলে আজকে যে 26 লক্ষ ছেলের চাকরি গেল, এটা কে বিশ্বাস করবে? কোনো বোকা মানুষও বিশ্বাস করবে না যে আমি কিছু জানি না। আমাদের দাবি একটাই, যে যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছে সম্মানের সাথে সেই চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে। কি করে দিবে, কেমন করে দিবেন, কোন কোর্টের আশ্রয়, কোন অর্ডার, ওইটা আমরা বুঝতে যাব না। তারা যে সম্মানের সাথে স্কুলে চাকরি করত, শিক্ষাকর্মী সহ, তারা যেন সেই সম্মানের সাথে চাকরি ফিরে পায়। আজকের আমাদের এটা একটা প্রকৃষ্ট দাবি হিসেবে আমরা উত্থাপন করি। আমরা 9 দফা দাবিকে সামনে এনেছি। ভিত্তিগত দাবি দাওয়া আমাদের আছে। দীর্ঘদিন ধরে আমরা বকেয়া মহার্ঘ ভাতার দাবি করে আসছি। আজকের মুখ্যমন্ত্রী তিনি সোনারপুরে রাজ্য সম্মেলন আমাদের হয়েছিল, তারপরের তিনি ঘোষণা করেছিলেন ওখানে যে আপনারা যদি আমাকে ক্ষমতায় নিয়ে আসেন, আপনাদের মহার্ঘ ভাতা কেন্দ্রীয় হলে সেদিন থেকেই আমরা দেবো, কোনো বকেয়া বাকি রাখবো না। এই সরকার আপনাদের 27 মাসের এরিয়া নিয়ে পার্টির কাজে লাগাচ্ছে। সেই মুখ্যমন্ত্রী সাউন্ডার গেল কোথায়? আজকে আমরা মহার্ঘ ভাতার জন্য যখন দিকে দিকে আন্দোলন করে তুলেছি, সে নবান্ন বিধান থেকে শুরু করে রানী রাসমণি যে জমায়েত থেকে শুরু করে সবকিছু, কিন্তু দিয়ে চাইতে গেলে আজও পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে লেখা নেই যে কর্মচারীকে কুত্তার সাথে তুলনা করে। আমরা যখন দিয়ে দাবি জানালাম, তখন উনি তারস করে ঘোষণা করলেন, আমার কাছে আপনারা দিয়ে নিয়ে ভেউ ভেউ করতে আসবেন না। তাহলে ভেউ ভেউ কোন প্রাণী করে? ভেউ ভেউ করে কুত্তা, পেটের জ্বালায়। তাহলে আমাদেরকে সেই স্তরে পর্যন্ত নামিয়ে দিয়েছে। আপনারা বিচার করুন, আপনাদের গণতান্ত্রিক অধিকার আছে বিচার করার। আপনারা গণতন্ত্র প্রিয়জনী মানুষ হন, এই কথাটার বিচার করবেন। আপনাদের ঘরের ছেলে মেয়েরা যে আজকে শিক্ষা অঙ্গনের সাথে যুক্ত, সেই শিক্ষা অঙ্গনটা কিভাবে কলুষিত হলো সেই বিচারটাও আপনারা করবেন। ওর বাবা নানা স্বপ্ন না দেখে যে আমার ছেলেকে আমি এত টাকা খরচা করে আমরা শিক্ষা দিচ্ছি, আগামী দিনে আমার ছেলে একটা ভালো জায়গায় চাকরি পেয়ে আমাদের সংসারটা দেখবে। সমস্ত স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেল। আমরা রাজ্যে যখন শিল্পে নিয়ে আন্দোলন করেছি, অভূতপূর্ব বেকার হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে আমার রাজ্য থেকে ছেড়ে চলে যাচ্ছে। কি কারণ, কি চোখের জল। লকডাউনে আপনারা সেটা অনুভব করেছিলেন। 23টা ছেলে রেল লাইনে শুয়েছিল, একটু অতীতকে আপনারা আমি স্মরণ করিয়ে দিতে চাই। গলার উপর দিয়ে চলন্ত ট্রেন চলে গেছে। মর্মান্তিক দৃশ্যগুলো আমাদের আজও চোখের সামনে বাসে। ইনি মুখ্যমন্ত্রী মানুষকে ধোকা দিচ্ছেন, বলছে আমি 8টা প্রমাণ সাবমিট করেছি, মানে শিল্প সম্মেলন করেছে আন্তর্জাতিক শিল্পপতিদের নিয়ে। একটা কেউ বলতে পারবেন মঞ্চের সামনে এসে দিন আমি মাইক ছেড়ে দেবো যে এই 11 বছর যে শিল্প সম্মেলন হয়েছে বহু শিল্পপতিদের নিয়ে, বিদেশ থেকেও তারা শিল্পপতিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। কোথায় কত টাকা বিনিয়োগ করে কোন কারখানাটা হয়েছে, কত লক্ষ ছেলে চাকরি করছে, এই তথ্যটা আমার কাছে লেখা নেই, আমি জানিও না পাই। একটা সিঙ্গুর হয়েছিল কমরেড প্রয়াত নিরূপম সেনের, তারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে সিঙ্গুরের মানুষকে বুঝিয়েছিল এই শিল্পটাকে ভাব তোমরা নষ্ট করো না। এই শিল্প তৈরি হলে সিঙ্গুর আর সিঙ্গুর থাকবে না, সিঙ্গুরটা একদিন টাকা নগরে পরিণত হবে। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি সিঙ্গুর মানুষের কাছে বললেন তোমাদের চাষযোগ্য জমি নিয়েছে, এর থেকে তো চাষ হওয়া ভালো, টাকা কারখানা করে এখান থেকে পালিয়ে যাবে, তাই তোমাদের জমিগুলো আমি উদ্ধার করে দেবো। আমার আন্দোলনের পেছনে আসে মানুষ, তারা চাষিবাসী মানুষ, কোনো দোষ দিচ্ছি না,
তারা ভবিষ্যৎ ভাবল না, তারা মুখ্যমন্ত্রীর পেছনে লাইন দিলেন। আজকের সিঙ্গুরের অবস্থাটা কি কংগ্রেস আরামবাগের গণতন্ত্র প্রিয় যারা বক্তব্য শুনছেন বলবে। সিঙ্গুরে আমার এক আত্মীয় আছে, আমি গেছিলাম সেখানে। সিঙ্গুরের মানুষ, সিঙ্গুরের শিক্ষিত ছেলে মেয়ে যারা টাটা কারখানায় ট্রেনিং নিয়েছিল, তারা তাদের বাবা মাকে প্রশ্ন করছে, তোমার মতো উজবুক মানুষ পৃথিবীতে আছে? নিজের বাবাকে বলছে উজবুক, বোকা বলছে। তুমি টাকার মতো শিল্পের বিরুদ্ধে আন্দোলন করেছো, আজ আমরা কোথায় যাব? তোমার দিদিকে বলো আমাদের চাকরি করে দিতে পারবে। টাটা হচ্ছে ইন্টারন্যাশনাল শিল্পপতিদের ওয়ান অফ দেম। টাটা যতক্ষণ সিগন্যাল না দেবে কোন বৃহৎ শিল্প পশ্চিমবঙ্গে তারা বিনিয়োগ করবে না। কি কারণে অবস্থান 26,000 চাকরি চলে গেছে। মুখ্যমন্ত্রী আমাদেরকে ঘেউ ঘেউ করতে বলেছে, আমরা ঘেউ ঘেউ করছিলাম এতদিন ধরে। আমরা আমাদের অধিকার বুঝে নিতে এসেছি, লড়াইয়ে ময়দানে মাঠে নেমেছি। আমাদের ন্যায্য অধিকার ডিএ সেটা দিতে হবে। শুধু ডিএর জন্য নয়, আমরা যে আরামবাগবাসী, ধরুন এখানে সুপার স্পেশালিটি হাসপাতাল করে দিয়েছে, হাসপাতালে কোনো ডাক্তার নেই, যারা চিকিৎসা করাতে আসছে তারা অনাহারে এখান থেকে চলে যাচ্ছে। পিজি হাসপাতাল বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে, কারো ডায়ালিসিসের মতো ব্যবস্থা হচ্ছে না। সেই জন্য আমরা আন্দোলন করেছি, পথে নেমেছি। এই যে 26,000 জনের চাকরি যাদেরকে সরকারের বদান্যতায় হারাতে হলো, তাদের সুনিশ্চিত যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। সরকার তাদের যারা লেজুর ভিত্তি করেছে অযোগ্যদের, তাদেরকে কেন বাঁচানোর জন্য আর বেশি ভালো যারা রয়েছে যোগ্যদের, তাদেরকে কেন বলি করছে? যোগ্যরা যেন চাকরি ফিরে পায় তাদের ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী যে বলেছেন যে আমি পাশে আছি মানে শিক্ষকদের, যে স্কুলে আপনারা যান, এটা কতটা বিশ্বাসযোগ্য? ভাওতাবাজি দিয়ে চলে না। মুখ্যমন্ত্রী সারা জীবনই ভাওতাবাজি দিয়ে চলে গেছেন। উনি বলেছিলেন ফুটফুটায় রেলপথ করে দেবেন, রেলপথ করেছেন। এইসব ভাওতাবাজি দিয়ে চলে না। লজ্জা, যে শিক্ষক এই পুলিশদেরকে পড়িয়ে সমাজের মানুষ তৈরি করেছে, সেই শিক্ষকই আজকে মার খাচ্ছে এই পুলিশদের হাতে। লজ্জা। এ তো মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে। মুখ্যমন্ত্রী একদিকে বলছেন আমি তোমাদের চাকরি করে দেবো, ব্যবস্থা করে দেবো, আর একদিকে মারছেন। এর থেকে লজ্জার কিছু নেই। আবার প্রাথমিক যে প্রাইমারি স্কুলের টিচাররা, তাদেরও নাকি এরকম হতে পারে। আপনারা কি ভাবছেন? দুর্নীতি চারিদিকে করে রয়েছেন। চারিদিকে দুর্নীতি করার জন্যই আজকে যে সমস্ত শিক্ষক, তাদেরকে লজ্জায় পড়তে হচ্ছে। তারা স্কুলে গিয়ে ভাবছে যে আমাদের আদৌ চাকরিটা থাকবে তো? যারা 14 প্যানেলে রয়েছে, 17 প্যানেলে রয়েছে, তাদেরকে ভয় পেতে হচ্ছে। এমন আমরা অযোগ্য সরকারকে নির্বাচন করেছি, সেই অযোগ্য সরকারের নির্বাচন করার জন্য সাধারণ যোগ্য ছেলেরা আজকে মাঠে বসে রয়েছে, কোথায় শহীদ মিনারে বসে রয়েছে। তাদের চাকরির কোনো সুরাহাট ঠিক নেই, তাদের অবস্থা খারাপ। আজকে কোথায় নামিয়ে দিয়েছে সরকার? একটা শিক্ষককে মাঠে নামিয়ে দিয়েছে, তাদের সম্মান কোথায় আজকে? লড়াই চালিয়ে যাচ্ছে, আমরা যোগ্যদের পাশে রয়েছি। যোগ্যদের তালিকা মিরর অবস্থায় রয়েছে সরকারের কাছে। সেই সরকার সেই ব্যবস্থা করুক। যে এসএসসি বোর্ড যেটা সুপ্রিম কোর্টে দাখিল করেছিল, সেই জিনিসটা প্রকাশ করুক, তাহলেই বোঝা যাবে। দুধ আর জল আলাদা করুক সরকার। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান, তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান, তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।